বলি, এই কন্টেন্ট ক্রিয়েটররা কিন্তু হচ্ছে যে ভিউয়ারদের রিয়েল লাইফ সেলিব্রিটি, আপনারা তাদের রিয়েল লাইফের একটা পার্ট হইতে চাইতেছেন। দ্যাটস ওয়াই আপনাদের সাথে সিনেমা হিরোর পার্থক্যটা এই জায়গাতেই যে আপনি যেভাবে প্রত্যেক দিন এনগেজ করবেন একদম রিয়েল টাইমে, এটা বলতে পারবো যে একদম রিয়েল টাইমে আপনি এনগেজ করতেছেন, আপনার লাইফ যখন চলতেছে ওই টাইমে আপনি এনগেজ করতেছেন। একটা মুভি কিন্তু 10 বছর আগে বানানো হইলে দেন এটা গতকালকে রিলিজ হইতে পারে, সো তার পার্সোনালিটি এতক্ষণের মধ্যে চেঞ্জ হয়ে যেতে পারে, বাট আপনার রিয়েল পার্সোনালিটি আপনার অডিয়েন্সকে কিন্তু এফেক্ট করবে। সো এইটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস যে আপনি কন্টিনিউয়াসলি অডিয়েন্সের সাথে এনগেজ করতে পারতেছেন কিনা। বাংলাদেশের ইউটিউব ইন্ডাস্ট্রি কিন্তু একটা সময় পর্যন্ত খুব ইরেগুলার ছিল। সালমান ভাইরা যখন কন্টেন্ট দিত তখন কিন্তু ওনাদেরকে পার উইকে কন্টেন্ট দেওয়া লাগতো না, তাই না? মানে হচ্ছে ওনারা কিন্তু 2 মাস পরে একটা কন্টেন্ট দিবেন, মিলিয়ন ভিউজ হবে এটার মধ্যে। বাট উই আর নট সালমান মুক্তাদির, আমাদের কিন্তু অত ফ্যান ফলোইং নাই। সো এখন কিন্তু গেমটা পুরো চেঞ্জ হইতেছে। আমি যে পিছনে শিয়া হোসেন নিয়ে হচ্ছে হাসতেছে, আমরা হচ্ছে প্রথম উস্তাদ আছে এখানে, আমরা হচ্ছে প্রথম কন্টেন্ট ক্রিয়েটরদের জেনারেশন যাদেরকে আসলে খুব খাইতে খাইতে হচ্ছে ভিউ আনতে হয়। যে আমরা যদি আজকে 1 মাস পরে একটা কন্টেন্ট দেই, ওইটাতে আসলে অত একটা ভিউজ নাও হইতে পারে যদি আমি এই কন্টেন্টটা কালকে বা 1 সপ্তাহের ভিতরে দেই। সো আমাদের কিন্তু খুব খাটাখাটনি করে ভিউজটা আনতে হয়। সো আমরা অডিয়েন্সের আসলে রেগুলার লাইফের একটা পার্ট। এইটা বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েশনের 2020 পরবর্তী সময়, প্যান্ডেমিক পরবর্তী সময় এটা নতুন ভাবে দেখা গেছে, যেটা আগে কখনোই ছিল না। এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে। এবং এখন ইন্ডিয়ার কন্টেন্ট ক্রিয়েশন গেম পুরো অ্যান্ড আমেরিকান কন্টেন্ট ক্রিয়েশন গেম পুরোপুরি কিন্তু রেগুলারিটির বেসিসে চলে। ওইখানে কিন্তু ধ্রুবরাটি যদি আজকে 2 মাস পরে একটা কন্টেন্ট দেয়, ওই কন্টেন্ট কেউ দেখবে না। সো ওই প্রফেশনালিজমটা কিন্তু আপনাদেরকে ধরে রাখতে হবে। এখন যদি আপনি মনে করেন যে না, আমি যদি এখন ওই 2014 পূর্ববর্তী সময়ে যে ইউটিউবার আছে ওদের নিয়মে চলবো, এরকম ভাবে চললে আসলে হবে না। এটাই বেসিক্যালি বোঝানোর ট্রাই করতেছি। তো আমি ডিরেক্টলি একদম ডিরেক্ট থাম্বনেইল রিলেটেড কথাবার্তা একদম মানে কি অ্যাসপেক্ট যেগুলো আছে ওগুলো নিয়ে কথাবার্তা বলা শুরু করি। সো থাম্বনেইলের ব্যাপারটা যদি আমি কথা বলতে চাই, আপনাদেরকে একটু বলবো যে এই 2টা থাম্বনেইল আমার এখানে আছে, এন্ড এই 2টা থাম্বনেইল খুব বাজেভাবে ফল করছে। মানে এইগুলাতে আমি কোনো ভিউজ মানে হচ্ছে যে তত একটা পাই নাই কম্পারেটিভলি। আপনারা কি কোনো সিমিলারিটি দেখতে পান এই 2টা থাম্বনেইলের মধ্যে? কি এমন একটা জিনিস আছে যেটা কিনা ফল করতে পারে? কোনো সিমিলারিটি? ওকে, মানে সবাই হচ্ছে ফন্টের আশেপাশেই বলতেছেন, এন্ড দ্যাটস রাইট। এটা হচ্ছে যে ফন্ট রিলেটেড একটা ঝামেলা ছিল। আমাকে কি একটু বলতে পারবেন ফন্ট রিলেটেড কি ঝামেলাটা হইতে পারে এখানে? মানে ফন্টের কারণে এটা আসলে এই থাম্বনেইলগুলো পুরো কাজ করে নাই। এই ফন্টের নাম কেউ জানে? ওকে, আমাদের এখানে গ্রাফিক্স ডিজাইনার নাই। সো হ্যাঁ, এই ফন্টটার কি সমস্যা? কালারের কথা বলতেছেন আপনারা? আচ্ছা আচ্ছা, আপনার ফন্ট নিয়ে অনেক মানে ইয়ে আছে, ফ্যাক্টরি এখানে আছে না? আচ্ছা আচ্ছা। তো এইটার ব্যাপারটা সমস্যাটা হচ্ছে এই ফন্টটার নাম হচ্ছে আকন্দ ফন্ট বা এইরকমই একটা কিছু বাংলা ফন্ট। তো এইটা আসলে দেখতে খুব চোখে আরাম লাগতেছে, কিন্তু কেউ এটা পড়তে চায় না। মানে আমরা যেটা ফিক্স করছি যে এটা দেখতে খুব আরাম লাগতেছে, কিন্তু ভিতরে যে পয় লেখাটা, ঠিক আছে, রাশিয়াকে যেভাবে ভাগালো আমেরিকা, ভ লেখছে না ড লেখছে, এটা কিন্তু আমি কনফিউজড এই ফন্টটাতে। সো মানুষজন কিন্তু এই রিলেটেড সিমিলারিটিস যদি থাকে যে এখানে হচ্ছে মানুষজন আসলে পড়তে পারতেছে না থাম্বনেইলের লেখাটা, যদি আপনার থাম্বনেইলের টেক্সট থাকে, মানুষজন যদি পড়তে না পারে, এটা কিন্তু খুব বাজে একটা ইফেক্ট রাখে, যেটা আমার ক্ষেত্রে আমি দেখা গেছে। এই 2টা থাম্বনেইলেরই এক্সাম্পল আমি দিলাম। তো আমার চ্যানেলের আমার বেস্ট থাম্বনেইল মনে হয় এটা, মানে এই যাবতকালে যতগুলো ভিডিও দেওয়া হয়েছে আমার কাছে মনে হয় এটা আমার বেস্ট থাম্বনেইল। কারণ সিগারেটের ব্যবসা কেন এত যেমন কেন এটা বলতেছে এটা বেস্ট থাম্বনেইল, এটার মধ্যে হচ্ছে সিগারেটের আকিস বিড়ির ভিতরে আমার ছবি ঢোকানো হয়েছে, পাশে আমিও বিড়ি ঢুকতেছে, এলন মাস্কও বিড়ি ঢুকতেছে। আর এইটা সবচেয়ে বড় জিনিস যদি সিরিয়াসলি বলি, এটার টেক্সটটা হচ্ছে ভিজিবিলিটি অনেক বেশি এই ফন্টটার। এই ফন্টের ভিজিবিলিটি অনেক বেশি এবং এটা মানে খুবই ভালো পারফর্ম করছে। এটা প্রায় 356K এর মতন আমার চ্যানেলের রেসপেক্ট, এটা খুবই ভালো কে মতন ভিউ আছে। এবং এটা যখন ইয়ে হয়েছিল তখন প্রায় আউট অফ 10 এর মধ্যে 1 এ ছিল সবসময়। তো এটার মেইন ইয়েটা হচ্ছে আর কালার। এটা কালার আকিস বিড়ির বাই এনি চান্স আপনার আকিস বিড়ির মানে ব্র্যান্ডিংটা যদি খেয়াল করেন, জানি না ওদের প্যাকেটটা কে ডিজাইন করছে, বাট এটা কিন্তু খুবই জোস একটা কালার কম্বিনেশন ওরা দিচ্ছে, যেটা হচ্ছে দেখলেই আপনার পপ অফ কালার, মানে হচ্ছে যে একদম ক্লিক করতে ইচ্ছা করবে। তো আজকে রাফসান নেই, বুঝছেন, আপনাদের এই নামটা দিয়ে আগে পৌঁছাবো। এই জিনিসটা আমার কাছে মনে হয় থাম্বনেইলের ক্ষেত্রে খুব দরকার, যে আপনার কন্ট্রাস্টটা, যেটা হচ্ছে আমরা যে কারণে আমরা অন্য থাম্বনেইলগুলো থেকে এইটার দিকে আমার চোখ যাবে, এই জিনিসটা আমরা ডিল করতে পারতেছি কিনা থাম্বনেইলের ক্ষেত্রে। সো এই ব্যাপারগুলো কিন্তু থাম্বনেইলে খুব ইম্পর্টেন্ট। এটা আসলে গ্রাফিক্স ডিজাইনার আপনি যদি না হন তাহলে বোঝাটা খুব টাফ হয়, কিন্তু গ্রাফিক্স ডিজাইনিং একটু সেন্স কিন্তু আপনার থাকা লাগবে। ইভেন ইফ আপনি আপনার একজন গ্রাফিক ডিজাইনার হায়ার করেন, তারপরেও কিন্তু কালার সম্পর্কে আমরা সবাই মোটামুটি কালার থিওরি থেকে বলেন, ওয়ার্ম কালার কি, কুল কালার কি, এই জিনিসগুলো সম্পর্কে একটু আইডিয়া থাকা লাগবে। আর বাংলা ফন্ট নিয়ে যদি আপনার একটু আইডিয়া থাকে তাহলে আরো বেটার। সো
আপনারা একটু পড়াশোনা করবেন যে বাংলা ফন্ট কি কি টাইপের, আপনারা যদি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন তো বানানে ওই সময় তো অনেক ফন্ট দিতে হয়, অনেক কিছু দিতে হয়, সো ওই জিনিসগুলোতে একটু খেয়াল রাখা লাগবে। দেন আমার কাছে মনে হয় সেকেন্ড বেস্ট থাম্বনেলটা আমার গতকালকেই একটা ইয়ে ছিল, ওই এই যে লাল ঠোঁট বের করা যে লোগোটা, এটা হচ্ছে রোলিং স্টোনস এর লোগো। এটা কিন্তু রোলিং স্টোনস যে ব্যান্ড মিক জ্যাগারের, ওরা হচ্ছে যে এটা প্ল্যান করছিল, এবং এটা হচ্ছে দেবী কালী যিনি আছেন হিন্দু দেবী, তো তার কাছ থেকে হচ্ছে ইন্সপায়ার্ড। তো এই ফন্টটাতে দেখবেন যে লাল আর কালো হচ্ছে মেইনলি ডমিনেট করতেছে পুরো থাম্বনেইলের মধ্যে, আর এই ইয়েটা সরি এই পুরো থাম্বনেইলের মধ্যে, আর ফন্টটাও হচ্ছে যে এরকম সাদা পিছনে লাল কালোর একটা কম্বিনেশন দিয়ে এটা কন্ট্রাস্টটা দেওয়া হয়েছে। সো আই থিঙ্ক এটা বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস, চোখে লাগে, এবং সাথে হচ্ছে ইয়েটা ওই ব্রিটিশদের পতাকাটা হচ্ছে ওই কালারের মধ্যে কোনো না কোনো ভাবে মিক্স আপ হয়ে যায়। তো এই কারণে আমার কাছে মনে হয়েছে এটা বেশ ভালো। আমার গেঞ্জিও পরে রাখছি কালো, সো ওভারঅল একটা ভাইব দিতেছে, কালো অ্যান্ড লাল একটা চকলেটি ভাইব দিতেছে, দেখতে খুব ভালো লাগে। এটাও কাইন্ড অফ হচ্ছে ওই ইয়ের আগের যেই থাম্বনেইলটা ছিল সিগারেটের থাম্বনেইল থেকে অনুপ্রাণিত। আমার যেমন হচ্ছে এখানে সয়াবিন তেলের লোগোর ভিতরে হচ্ছে আমার ছবি দেখা যেতেছে, প্লাস আমি এখানে আছি, মানে সয়াবিন তেল একটা ভাব, মানে দেখলে মনে হয় একটা তেলা ভাব আছে। তো এটাও অনেক ভালো পারফর্ম করছে, আমি সবগুলো দেখাইতেছি যেগুলো ভালো ভালো পারফর্ম করছে ওইগুলোর মধ্যে থেকে। সো এইটাও আমার কাছে মনে হয় যে সেকেন্ড বেস্ট থাম্বনেইল হওয়ার যোগ্য। তো এইগুলো দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা বৈশিষ্ট্যগুলোকে একটু আইডেন্টিফাই করবে, কেন এগুলো ভালো পারফর্ম করলো। তার রিজনটা হচ্ছে এগুলো কালার কন্ট্রাস্টটা খুব ভালো, অন্য অনেক থাম্বনেইলের মধ্যে ও হচ্ছে আপনার অ্যাটেনশনটা খুব ভালো মতন গ্র্যাব করবে অন্য অনেক থাম্বনেইলের থেকে। সো এই কালার চকলেটি কালার কিংবা হচ্ছে যে এরকম হলুদ কালার, যে কালারগুলো হচ্ছে পপ করে, ওই কালারগুলো খুবই ইম্পর্টেন্ট। তো আমি কিছু থাম্বনেইলের কিছু সাজেশন আমি দিব। কখনো থাম্বনেইলকে নেগলেক্ট করবেন, আপনি ইভেন ব্লগিংও করেন, ব্লগিংয়েরও কিন্তু থাম্বনেইলের কিছু ইম্পর্টেন্ট পার্ট আছে। আপনি যদি এভরিডে ব্লগ দেখেন, সাপোজ ফ্লাইং বিস্টের ব্লগ যদি আপনি দেখেন, ও কিন্তু থাম্বনেইল ধুম করে কোনো একটা কিছু দেয় না, অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেন দেয়। তো আমরা কেউ কিন্তু ধুম করে হচ্ছে থাম্বনেইল কখনো দিতে যাব না, আমাদের একটু চিন্তা ভাবনা করতে হবে এন্ড দেন থাম্বনেইলটা দিতে হবে, যে কি টাইপের থাম্বনেইল দিলে বেটার হয়, থাম্বনেইলের টেক্সটটা কি হবে এটা একটু বেটার হয়। তো ওইটাই আমি বলতেছি যে আপনি যদি ব্লগার না হন, ব্লগার হইলেও আসলে থাম্বনেইল ইম্পর্টেন্ট, ব্লগার না হইলে তো ওই যে টেক্সটটা আপনার দেওয়া লাগে, ব্লগার হইলে টেক্সট দেওয়া লাগে না থাম্বনেইলের মধ্যে, যেমন আমার টেক্সট দেওয়া লাগে, দেখেন যে প্রত্যেকটার মধ্যে কিন্তু আমার টেক্সট, আমার কিন্তু টেক্সট ছাড়া কোনো থাম্বনেইল নেই, প্রত্যেকটার মধ্যে টেক্সট আছে। সো এই টেক্সটগুলো কিন্তু থাকাটা খুব ইম্পর্টেন্ট। আর আপনি কিন্তু বাংলা অডিয়েন্সকে ক্যাপচার করার ট্রাই করতেছেন, আই থিঙ্ক বাংলা দেওয়াটা বেটার, বাট আমার সাথে ডিসএগ্রি করতে পারে অনেকেই। সাপোজ রাফায়েল ভাই কিন্তু বাংলা এখন দিতেছে না থাম্বনেইলের মধ্যে, কিংবা আমি জানি না সালমান ভাইরা দেয় কিনা, সালমান ভাইদের ঢাকা গাইস সবকিছুই হচ্ছে যে একদম ওনাদের আসলে থাম্বনেইলের উপর খুব বেশি ডিপেন্ডেন্সি নাই। বাট আপনি যদি রেগুলার কন্টেন্টের থাম্বনেইল কিন্তু ইম্পর্টেন্ট, মানে ওই দিক থেকে আপনার কন্টেন্টের জন্য। সো আপনি একটু গেমটা খেলবেন, দেখবেন যে আপনার থাম্বনেইল আসলে আপনার বেশি এফোর্ট দিলে লাভ হইতেছে কিনা, তখন আপনি থাম্বনেইলের মধ্যে দিবেন। তো আমি যেরকম কাজ করি, আমি একজন ভালো গ্রাফিক ডিজাইনারের সাথে কাজ করি, সে হচ্ছে রাগী বাঞ্জুম, ওর সাথে আমি অনেক আগে থেকে কাজ করি। তো আপনাদের যদি পরিচিত কেউ গ্রাফিক ডিজাইনার থাকে ভালো, আপনার ফ্রেন্ড কাজ করতেছে এই ফিল্ডে, ওর আপনার ডিজাইন সেন্স ভালো আছে, ওর সাথে একটু কথা বলবেন, সে ও কিরকম চার্জ করে। এখন মার্কেটের রিসেন্ট চার্জ হচ্ছে যদি মিডিয়াম কোয়ালিটির চার্জ হয়, তো তখন আপনার পার থাম্বনেইল 500 থেকে 600 টাকার মতন চার্জ করে। আর যদি তার থেকে বেটার কোয়ালিটি আপনি নেন, তখন হচ্ছে 800 টাকার বেশি চার্জ করবে, বা 1000 বা 1200 হতে পারে, ডিপেন্ড করে আপনার গ্রাফিক ডিজাইনার কতটুকু ভালো। বাট এই রেঞ্জে থাকে, আমি এই রেঞ্জটা একটু বলে দিলাম। আপনার সবচেয়ে ভালো হয় আপনি যদি আপনার ফেসবুক পোস্ট থেকে কিংবা ইউটিউব পোস্ট থেকে হচ্ছে একটা পোস্ট দেন যে আমি গ্রাফিক ডিজাইনার খুঁজতেছি। আমি যেটা করতাম যে খোঁজার পর অনেকগুলো গ্রাফিক মানে থাম্বনেইল জমা করতো, যে এই ভিডিওর উপরে এই থাম্বনেইলটা আপনি একটু বানায় দেন। তো যখন যতগুলো জমা পড়তো তার মধ্যে থেকে বেস্ট যেটা হয় ওই অনুযায়ী আমি কল করতাম, কিংবা হচ্ছে মেইলে যোগাযোগ করতাম, ওইভাবে হচ্ছে গ্রাফিক্স ডিজাইনারের সাথে কন্ট্যাক্ট করতে পারে। সো আচ্ছা, আর ফেসবুকের ক্ষেত্রে থাম্বনেইলটা ইম্পর্টেন্ট অবশ্যই, কারণ থাম্বনেইল এখন অনেক সময় যে কেউ হচ্ছে অটো প্লে হয় না যখন, তখন হচ্ছে ক্লিক করে করে দেখে, কিন্তু ফেসবুক এমনি জেনারেলি কিন্তু অটো প্লে করে অনেক ক্ষেত্রেই। সো ওই ক্ষেত্রে দেখা যায় যে থাম্বনেইলটা ইউটিউবের মতন এতটা ইম্পর্টেন্ট না। ইউটিউবে কিন্তু থাম্বনেইল অ্যান্ড টাইটেল হচ্ছে এখন 50% আপনার কন্টেন্টের, এটা কিন্তু মানতে হবে। মানে আপনার ট্যাগ থেকে শুরু করে অন্য সবকিছু এখন আর অত বেশি এসইও কাজ করে না, থাম্বনেইল এন্ড টাইটেল হচ্ছে যে 50% কাজ করে ইউটিউবের মধ্যে। আর ফেসবুক হচ্ছে টাইটেলটা বেশি ইম্পর্টেন্ট রাদার দ্যান থাম্বনেইল। থাম্বনেইলের কাজ করে, আপনি যদি ইউটিউবের জন্য থাম্বনেইল বানান, ফেসবুকের জন্য অটোমেটিক্যালি এটা দিয়ে দিতে পারবেন, অথবা যদি ফেসবুকের জন্য বানান সেটা ইউটিউবের মধ্যে ইউজ করতে পারবেন। সো বোথ কেসে আপনি যদি ভালো গ্রাফিক্স ডিজাইনার রাখেন, সে আপনার থাম্বনেইলের ব্যাপারটা কেয়ার অফ করবে। এখন আমরা একটু টাইটেলের দিকে যাই। হ্যাঁ, টাইটেলটা যেহেতু হচ্ছে আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। তো প্রথমে হচ্ছে ইউটিউবের টাইটেলটাই আমরা দেখবো। দেখি আমার হাতে সময় কতটুকু আছে এরকম। হ্যাঁ, এই টাইটেলটা দেওয়ার মেইন কারণটা হচ্ছে এইটা আমি পাইছিলাম
সোশ্যাল মিডিয়াতে কিন্তু এক একটা জিনিস নিয়ে এক একজন মানুষের ক্রেজ থাকে, রাইট? মানে হচ্ছে যে আমরা কিন্তু জানি না যে সোশ্যাল মিডিয়াতে মানুষ আসলে কি নিয়ে ক্রেজে চলতেছে। আপনি তো প্রত্যেকটা পোস্ট দিয়ে দেখেন না। আমি তখন কি করছি, সিগারেট নিয়ে মানুষ আসলে কি জানতে চায় এটা রিলেটেড আমি একটা পোস্ট করছিলাম। পোস্ট করার পরে দেখলাম সবার একটাই অ্যাটেনশন যে বাংলাদেশ সরকার কি আসলে সিগারেটের টাকায় চলে কিনা। সিগারেট যারা খায় ওরা মেইনলি দাবি করে যে বাংলাদেশ সরকার ওদের ট্যাক্সের টাকা চলতেছে। সো এইটা আসলেই সত্যি কিনা এই জিনিসটা নিয়ে সবার অনেক বেশি কৌতূহল আছে, সেটা আমি জানতে পারছিলাম ওই কাইন্ড অফ একটা ফেসবুক পোস্ট দেওয়ার মাধ্যমে। তো ওইখান থেকেই আমি টাইটেলটা সিলেক্ট করছি যে এক্স্যাক্টলি কোন জায়গাটায় আমার হিট করা লাগবে, ওই জায়গাটা দেখলে যাতে সে ক্লিক করে। এই টাইটেলটা আমি তখন দিছি, সেটা হচ্ছে বাংলাদেশ সরকার কি আসলে সিগারেটের টাকায় চলে কিনা। তো এইটা একটা, যেমন আমার টাইপের ভিডিওটা হচ্ছে যে আমি একটা কোশ্চেন মার্ক ছুড়ে দেই যে এই টাইটেলের হচ্ছে যে এরকম ভাবে আমি দিতে পারি, একটা কোশ্চেন মার্ক থাকে। যেমন রাফায়েত ভাই যদি বলি, তারা হচ্ছে যে একটা এমন এনগেজিং ইয়ার, যেমন তার লাস্ট ইয়ার ছিল আই মেড দ্য হোল এটিসি টিম ক্রাই, মানে হচ্ছে উনি অ্যান্ড্রয়েড অটো কোম্পানির সাথে একটা ভিডিও করছে আর উনি সবাই কান্দাইছে। তো ওটা হচ্ছে যে এটিসি টিমের সবাইকে যারা ফলো করে অ্যাটলিস্ট ওরা দেখবে। তো ওইভাবে করে আপনার একটু দেখতে হবে যে এটা কি সেন্টেন্সটা কিরকম দিবেন, আপনি কি কোশ্চেন রাখবেন নাকি হচ্ছে অ্যাসার্টিভ রাখবেন, যে কোনো একটা জাস্ট এক লাইন থাকবে। কিন্তু দেখতে হবে যে এটাতে যাতে ক্লিক করে, একটু চিন্তা করতে হবে যে, এবং একবারে ঠিক করবেন না কখনো টাইটেল যে একবার এটা দিলাম এটাই রাখবো, এরকম না। মাল্টিপল টাইমস চিন্তা করেন। আমি বেশিরভাগ সময় ভালো ভালো টাইটেলগুলো আমার মাথায় আসে যখন বাথরুমে ছিলাম। সো ওইটা সবসময় আসে, আপনাদেরও আসা উচিত, মানে যখন বাথরুমে থাকবেন, গোসল করতে থাকবেন, এইসব সময় হচ্ছে যে ভালো ভালো অনেক চিন্তা ভাবনা আসে। তো ওই সময়গুলোতে যদি হঠাৎ কোনো চিন্তা আসে আপনি লিখে রাখবেন, যেটা হচ্ছে ভ্যান না স্টেট করে, ওর সাথে সবসময় পকেটে একটা কাগজ রাখে, যত ভালো ভালো আইডিয়া আসে ও ওই সময় ডিরেক্টলি ওটা লিখে রাখে, কারণ ওইটা পড়ার মনে থাকে না। তো এখন আমাদের অবশ্য কাগজ না রাখলে আমি গুগল কিপ রাখতে পারি, নোট রাখতে পারি, সবকিছুই করা যায়। তো আমার এক্সপেরিমেন্টে যা বলে এই টাইপের টাইটেলগুলো হচ্ছে আমাকে অনেক ভালো আউটপুট দিছে। যেমন যে বাংলাদেশ সরকার কি আসলে সিগারেটের টাকা চলে কিনা, এইটার মধ্যে আমি প্রায় 57K ভিউজ রাইট নাও। যেই কারণে আমেরিকা আর সুপার পাওয়ার থাকবে না, এটা নিয়ে মানুষের অনেক আগ্রহ যে আমেরিকা আসলে সুপার পাওয়ার থাকবে কি থাকবে না, অন্য কেউ সুপার পাওয়ার আসবে কিনা। সো ওই যে মানুষের আগ্রহের জায়গাটাতে হিট করতে দেয়। আপনার একটু মানে সেন্টেন্সের গঠনটা ঠিক দেখবেন যে এটা কিন্তু কোশ্চেন মার্ক ছিল, এখানে কিন্তু কোনো কোশ্চেন মার্ক নাই। মানে আমি এখানে এক্সপ্লেইন করার ট্রাই করতেছি যে কোন কোন কারণে আমেরিকা আসলে সুপার পাওয়ার থাকবে না, এটা যাতে মানুষজন বুঝতে পারে। এটাও কিন্তু বেশ ভালো ভিউজ পাইছে। আর লাস্টে দেখেন সয়াবিন তেলের যেভাবে চলে ব্র্যাকেটে আপনার কল্পনারও বাইরে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে কতটুকু পর্যন্ত ইউটিউব ভিজিবল রাখে। ইউটিউব কিন্তু যে কল্পনারও বাইরে পর্যন্ত ভিজিবল রাখে। সো এইটা কিন্তু একটা মানে অ্যাটেনশন গ্র্যাবিং মোমেন্ট যে আপনার কল্পনারও বাইরে, তাহলে কি আছে একটু দেখি যায় ভিতরে। সো সেন্টেন্সের স্ট্রাকচার অনেক টাইপের হইতে পারে, আপনারা চিন্তা ভাবনা করে এরকম ভাবে দিয়ে যে সেন্টেন্সটাকে আপনি যদি খুব রেভলিউশনারি কোনো কিছু করতে চান, যে আমি সেন্টেন্সের স্ট্রাকচারই পুরোপুরি পাল্টা ফেলে এরকম কোনো কিছু দিতে পারি। যেমন শর্টসের মধ্যে অনেক সময় এটা দেয় যে সামথিং 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 ব্র্যাকেটে হচ্ছে যে ফার্স্ট টাইম ইন দ্য ওয়ার্ল্ড, এরকম টাইপের। তো এইরকম আপনারা অ্যাটেনশন গ্র্যাব করে এরকম টাইটেল আসলে দিতে পারেন। এখন যদি আপনি বলেন যে বাংলাদেশের ট্রাভেল ব্লগাররা কেন আসলে টাকার অঙ্কটা বেশি বেশি দেখায়, তার কারণ হচ্ছে টাকার অঙ্কটা দেখলে মানুষ ক্লিক করে। যদি আপনি, আমার অনেক ফ্রেন্ড বলে যে বান্দরবানে যে টাইটেল হওয়া উচিত যে নৈসর্গিক বান্দরবান, ঠিক আছে, নৈসর্গিক বান্দরবান পর্যন্ত ঠিক আছে, কিন্তু কেউ তো ক্লিক করবে না। এন্ড দ্যাটস ওয়াই আপনাকে দেখতে হবে যে বান্দরবানে বাজেট ট্রিপ 1000 টাকা, জানি না এত কমে সম্ভব কিনা, বা 2000 টাকা এরকম ভাবে আপনি গেলেন, তো ওইটা কিন্তু দিতে হয়। সো এইটার কারণে মানুষ ক্লিক করে। তো আপনি, আমরা বলি যে ক্লিক বেট করি আমরা, কিন্তু ক্লিক বেট করার তো দরকার আছে, ওটা না করলে তো আপনি আসলে মানে দেখবে না কেউ। ঠিক আছে, আপনি প্রশংসা পাইলেন, আপনি অনেক সুন্দর ভিডিও বানান, কিন্তু কেউ যদি ক্লিকই না করে দেন কিন্তু সমস্যা। তো ওই লজ্জাটা আসলে ফেলে দিতে হবে, আপনাদেরকে চিন্তা করতে হবে মানুষকে কিভাবে ক্লিক করা যায়। তাই বলে আমি বলতেছি না যে ভিডিওর ভিতরে কিছু এমন কিছু বলেন নাই সেটা আবার ক্লিকে দিয়ে রাখছেন, মানে থাম্বনেল বা টাইটেলের মধ্যে দিয়ে রাখছেন, এটা যাতে আবার না হয়। এটা আসলে ক্লিক বেট, আমরা লেজিট বেট করতে চাইছি, আমরা বেটিং করবো কিন্তু লেজিট ওয়েতে করবো। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, আমি যেটা করি, আমি হচ্ছে যে এক্সপেরিমেন্ট করে দেখছি যে একটা বাংলা পার্ট ফার্স্টে রাখতে হবে, কারণ আমার যেহেতু বাংলা অডিয়েন্স, আপনারা যদি বাংলা অডিয়েন্স টার্গেট করেন, যেহেতু আপনার ল্যাঙ্গুয়েজ যদি বাংলা হয়, দেন ইংলিশ পার্ট রাখবেন। যেমন এই যে আমি কিন্তু ইংলিশ পার্টও রাখছে, মাল্টিপোলারিটি এক্সপ্লেইন বাই এনআই চৌধুরী বা এডিবল অয়েল প্রাইস হাইক ইন বাংলাদেশ, কারণ এগুলোকে হচ্ছে মানুষজন সার্চ করে বা সার্চ ফ্রেন্ডলিনেসটা খুব ইম্পর্টেন্ট এইখানে। তো ইংলিশ পার্টটা হচ্ছে আমার সার্চ ফ্রেন্ডলিনেসে কাজ করে। আর বারবার চিন্তা করবেন যে আপনি হইলে এই জিনিসটাতে ক্লিক করতেন কিনা এই টাইটেলটাতে, কারণ আপনি যদি ক্লিক করতেন তার মানে আপনার অডিয়েন্সও ক্লিক করবে, বা যে কোনো অডিয়েন্সেও সেই ক্লিক করবে ভিউয়ারদের মধ্যে। আর
কাছে মনে হয় মাল্টিপল টাইটেল সিলেক্ট করাটা বেস্ট অপশন। অনেকগুলো টাইটেল লিখে রাখবেন, মাথার মধ্যে আসছে ঠিক আছে একটা খারাপ টাইটেল আপনার মনে হচ্ছে, তাও ওটা লিখে রাখেন, দেন ওইটা থেকে আপনারা বেটার করার চেষ্টা করেন, কারণ লিখে রাখাটা বেশি ইম্পর্টেন্ট। মাল্টিপল টাইটেল দিয়ে আপনি তারপরে, আমি বলতেছিলাম যে প্রত্যেকবার ইউটিউবের মধ্যে যে টাইটেল চেঞ্জ করবেন এটা কথা বলতেছি না, আপনি গুগল ডকের মধ্যে লিখে রাখেন এন্ড দেন আপনার কাছে যদি বেটার কোনো টাইটেল মাথায় আসে তখন ওটার সাথে সাথে আপনি দিয়ে দেন। সো এইভাবে করে আপনি কিন্তু ট্রায়াল এন্ড এরর বেসিসে আপনার কাছে মনে হচ্ছে এটা ভালো পারফর্ম করবে, ওইটা ভালো পারফর্ম করবে। এন্ড সব কথা মেইন কথা হচ্ছে আপনি যদি রেগুলার ভিডিও দেন, আপনি প্রত্যেক সপ্তাহে হচ্ছে একটা কি দুইটা ভিডিও দিতেছেন, তখন কিন্তু আপনার ওই প্রত্যেক সপ্তাহে আপনার ওই জিনিসটা মানে হচ্ছে যে দক্ষতাটা গ্রো আপ করবে। সো মানুষ যত বেশি প্র্যাকটিস করে তত বেশি দক্ষ হয়। সো এই টাইটেল দেওয়াটা বা থাম্বনেল বানানোটা কিন্তু একটা দক্ষতার উপরে বেস করে। ইভেন ইফ আপনি যদি থাম্বনেল আপনার গ্রাফিক ডিজাইনারকে দেন, আসলে কিরকম হবে কিন্তু আপনাকে বলে দিতে হবে, কারণ আপনি জানেন সে কিন্তু ডিজাইনার, সে কিন্তু আসলে ইউটিউব ভিউয়ার না, আপনি কিন্তু ইউটিউব ভিউয়ার এন্ড আপনি ইউটিউব ক্রিয়েটর, আপনি বলে দিবেন তাকে কিভাবে আসলে বানানো দরকার। সো ওইভাবে করে আপনি কাজ করবেন। আচ্ছা, আর ফেসবুকের ক্ষেত্রে টাইটেলটা খুবই 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 ইম্পর্টেন্ট। আমি যেটা সাজেস্ট করি যে ফেসবুকের মধ্যে আপনি ফুল বাংলা অথবা ফুল ইংলিশে আপনি যে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেন, ফেসবুকে কিন্তু ভিডিও দেওয়ার পর একটা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হয়, ওখানে কিন্তু সিলেক্ট ল্যাঙ্গুয়েজ আপনি যদি বেঙ্গলি দেন বা ইংলিশ দেন তাহলে টাইটেলটাও ওইটাতে দেন, ট্যাগগুলো ওইটাতে করেন, আর ডেসক্রিপশনটা ওইটাতে দেন, মানে ল্যাঙ্গুয়েজের সবগুলো সেম হয়। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে দেখছি যে মাল্টিপল ল্যাঙ্গুয়েজে যদি আপনি ফেসবুকে দেন, ফেসবুক ঝামেলা করা শুরু করে। আর এনিথিং রিলেটেড টু জেন্ডার, পলিটিক্স, রেস এরকম যদি কোনো কিছু হয়, আমি যে নিচে কিছু আমার ভিডিও ডিলিট করে দিছিল, এই টাইটেলগুলো রাখছি, কি দিছিলাম, বাংলাদেশিদের পাকি প্রেম, মানে পাকিস্তানের প্রতি ভালোবাসা নিয়ে একটা ভিডিও ছিল, তখন পাকি প্রেম দিছি, পরে ফেসবুকে ভিডিওটা ডিলিট করে দিছে এন্ড আমার মনিটাইজেশন গন। আমি ওইটাকে আসতেছি মনিটাইজেশন গন হলে কি করতে হবে, মেয়েরা কেন নিজেরা কিছু পারে না, মানে এটা খুবই হ্যাঁ আসলে আমি এটা ইয়ে করি যে এটা খুবই সেক্সিস্ট একটা টাইটেল, বাট এটা হচ্ছে ক্লিক বেটি টাইটেল আমি করার চেষ্টা করছিলাম, ভিতরে আসলে ভালো জিনিসই বলছিলাম এদের সম্পর্কে। তো এইটাও ফেসবুক ধরা মাত্রই টাইটেল ধরা মাত্রই ডিলিট করে দিচ্ছে এন্ড দেন আবার আমার মনিটাইজেশন গেছে। কিছুদিন আগে শামস আপু, আপনারা জানেন তো শামস আফরোজ চৌধুরী আপু, ওনার একটা টাইটেলে শয়তান কথাটা ছিল, শয়তান কথাটা ছিল বাই এনি চান্স, এন্ড ওনার মনিটাইজেশন অন, ভিডিও ডিলিট, মনিটাইজেশন নাই। তো আমাদের সবারই আসলে এক সপ্তাহ 2 সপ্তাহ পরে হচ্ছে মনিটাইজেশনটা আসছে আবার, কিভাবে আসলে একটু আচ্ছা এই স্লাইডের মধ্যেই আছে। তো আমরা যেটা করছিলাম যে আমাদের ফেসবুকে যে ক্রিয়েটর স্টুডিও আছে, ক্রিয়েটর স্টুডিওতে একদম ডান পাশের কোণায় একটা কোশ্চেন মার্ক বাটন আছে, ওইখানে স্ক্রিনশট দেওয়া যায়। সো ওই স্ক্রিনশটটা আপনারা ইয়ে করতে পারেন, ওইখানে হচ্ছে স্ক্রিনশট দিয়ে বলতে পারেন ওদেরকে যে আমার তো মনিটাইজেশন গেছে, আপনি এখন আমাদেরকে একটু হেল্প করেন। আর টু গুড এনায়েত চৌধুরী ভাই, অনেক কন্টেন্ট ক্রিয়েটরদের কন্টেন্ট বানাইতে দেখি, হাসি পায়, তারপর তোমারগুলো দেখি, তারপর দেখতেই থাকি, কিপ ইট আপ ভাই, মানে দুটো কিন্তু সেম ডেতে, এপ্রিল 10-এ। হ্যাঁ, জাতীয় কবি কে? জাতীয় কমেন্টে সবসময় আচ্ছা 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 আচ্ছা, না ঠিক আছে, গুড, বাট হচ্ছে না ওর কাছ থেকে এই কমেন্টটা পাওয়ার খুব ইয়ে ছিল, মানে যে করছে। তো এইটাই আর কি, মানে আপনার আপস এন্ড ডাউনস এর মধ্যে একই দিনে যে একটা ডাউনস হইতে পারে, এটা কিন্তু মানায় নিতে হবে আপনাদের সাথে। তো এই ব্যাপারগুলো দেখা যায় কি আমাদের অনেক বেশি এফেক্ট করে। ধরেন আপনি যদি এই কমেন্টটা এখন পাইছেন, তারপর আপনি 3 দিন কাই বিছনার মধ্যে যে আমি কন্টেন্ট বানাবোই না, আপনার কিন্তু 1 সপ্তাহ একটা কন্টেন্ট দিতে হবে। আমার কিন্তু ওইরকম অবস্থা খারাপ হলে কিন্তু আমি কিছু করতে পারবো না, তাই না? মানে হচ্ছে এই জিনিসগুলো কিন্তু আমাদের এনডিও করতে হবে, আগাইতে হবে। আমি যে এটা শেষ হয়ে গেছে, আমি তারপরে ইয়ে করতেছি। ও না, আমি ওইরকম পাই না ভাই, সমস্যা না না ভাই, এইভাবে বলতে হয় না, এটা মেসেঞ্জারে সবাই নক করে, দেখতে হবে এইভাবে ডিরেক্টলি কমেন্ট করে। ওকে, আমি আসলে অনেক টাইম নিয়ে নিচ্ছি, সাবির আমাকে এখন মাই দিতে পারে, হচ্ছে আমি কিছু সাজেশন দিব ফেসবুকের ইউটিউবের উপরে। লাস্ট যে আপনারা যারা নতুন শুরু করতেছেন, আমি প্রথমে বলবো যে আপনি যদি ইউটিউবে প্রথমে আপলোড দিলেন এন্ড দেন ফেসবুকে আপলোড দিলেন 2 দিন পরে, কি ঝামেলা হবে জানেন? যে ইউটিউব থেকে আপনার কন্টেন্টটা কেউ নিয়ে ফেসবুক অলরেডি আপলোড দিয়ে দিবে ওর পেজ থেকে, এন্ড দেন আপনি কপিরাইট খাবেন নিজের কন্টেন্ট আপলোড দেওয়ার জন্য। সো অ্যাভয়েড করার মেইন উপায় হচ্ছে, শুরুর দিকে আমি যেটা করতাম, ফেসবুক পেজ এন্ড ইউটিউব চ্যানেল দুটো থেকে একই সাথে আপলোড দিতাম। এটা অবশ্য ক্ষতিকর, আমি এখন আর করি না এটা, আমি ইউটিউবে ফার্স্টে দিই, দেন ফেসবুকে দিই। কারণ ফেসবুকে যদি আমি এখন আমার পেজ থেকে দিই, অন্য কেউ কপি করতে পারে না, কারণ ওই বেশি ভিউ হওয়ার কারণে ফেসবুক ওইটাকেই হচ্ছে কপিরাইটের মধ্যে ফেলা দেয়, মানে আমি যেটা দেই ওইটাকে ঠিক ধরে। সো এটা প্রথম হচ্ছে একসাথে দেন, সমস্যা নাই। এডিটিং এর ক্ষেত্রে আমি বলবো সবসময় একটা সাবস্ক্রিপশন নিয়ে রাখা ভালো, এনভার্টর কিংবা আপনি মোশন অ্যারে টাইপ যে সাইটগুলো আছে, ওখান থেকে আপনি প্রচুর স্টক ভিডিও থেকে শুরু করে মানে সব
সবচেয়ে ভালো আপনার যদি আফটার ইফেক্টসে কাজ করা লাগে, আফটার ইফেক্টস কিংবা অ্যাডোবি প্রিমিয়ার প্রো কিংবা দাভিঞ্চি রিজলভ যেখানে কাজ করে প্রত্যেকটারই কিন্তু সবাই যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর সবাই কিন্তু হচ্ছে টেমপ্লেট ইউজ করে। যে টেমপ্লেট, ট্রানজিশনের টেমপ্লেট বলেন, কালারের টেমপ্লেট বলেন, কেউ কিন্তু নিজে নিজে বানায় খুব কমই ইউজ করে, সবাই টেমপ্লেট ইউজ করে। এন্ড এগুলো টাকা দিয়ে কিনতে পাওয়া যায় খুব কম টাকা, আমার কাছে মনে হয় খুবই কম টাকা। আপনার যখন আর্ন করা শুরু করবেন তখন খুবই কম টাকায় পাওয়া যায়, আমাদের সাবস্ক্রিপশনটা নিয়ে রাখা ভালো। আর আমার কাছে মনে হয় আপনার প্রসেসের ভিতর দিয়ে হচ্ছে হিল করাটা বেটার। আপনি কোনো জায়গায়, হ্যাঁ আপনি হয়তো আজকে আপনার একটা কন্টেন্ট ভালো যায় না, কিন্তু তাই বলে কি আপনি আরেকটা কন্টেন্ট বানাবেন না? এই ব্যাপারটা বেস্ট এক্সাম্পল হচ্ছে রাফায়েল রাকিব ভাই। উনি হচ্ছে যে যতই কন্টেন্ট, উনি অবশ্যই একটু বার্ন আউট করে, কিন্তু হচ্ছে যতই কন্টেন্টের মধ্যে ঝামেলা থাকে উনি হচ্ছে যে তোমায় আজকে আসবে রাফায়েল রাকিব, আপনারা জিজ্ঞেস করতে পারেন, উনি কন্টেন্টে কোনো ছাড় দেন। কারণ কি, আমরা তো প্রফেশনাল একটা ফিল্ড থেকে আসছি। রাফায়েল ভাই কিন্তু ব্যাকে কাজ করতো, ব্রিটিশ আমেরিকান টোবা করতো, যেটা আমি এগেইনস্ট আমি ভিডিও বানাইছিলাম। তো ভাইয়া কাজ করতো, ভাইটা পুরোপুরি প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে আসছে। যারা চাকরি করে তারা কিন্তু জানে যে আমার আজকে যদি চাকরি থাকে, আমার কিন্তু আজকে 9টার সময় রিপোর্টিং করতে হয়, দেন 5টার সময় আমি বের হয়ে যাই, ঠিক আছে? তো ইউটিউব কিন্তু ওয়ান কাইন্ড অফ জব। আপনার কিন্তু প্রত্যেক সপ্তাহে অ্যাটলিস্ট চেহারাটা দেখাতে হবে, কিন্তু আপনার টাকা দিতে চায়, তো আপনি ভাইবেন না যে আপনি খুব সৃজনশীল মানুষ, আপনি যে কোনো সময় আসতে পারবেন, যে কোনো সময় যাইতে পারবেন, এরকম না। আপনি ইউটিউবকে একটা জব হিসেবে দেখেন। এই কারণে এখানে কর্পোরেট লাইফ যারা আগে ডিল করে আসছে ওরা ইউটিউবে বেশি শাইন করতেছে। বা আমি এখন একটা জব লাইফের মধ্যে আছি, আমি জানি যে আমার জব লাইফের মধ্যে অনেক রেস্ট্রিকশনের মধ্যে আমাকে থাকতে হয়। ইউটিউব আমাকে তার থেকে অনেক কম রেস্ট্রিকশন দেয়, মানুষজন অনেক ভালো, ঠিক আছে? মানে হচ্ছে পার উইকে আপনার কাছ থেকে একটা ভিডিও চাইতেছে অ্যাটলিস্ট। সো ওই রকম, বা আপনি আপনার মতো নিয়ে করেন, আপনার কন্টেন্ট রেগুলারিটিটা মেনটেন করাটা খুব দরকার। আমি বলতেছি না যে পার উইকেই দিতে হবে, আমি মানে খুব জোর করে দিতে বলতেছি না, বাট একটা রেগুলারিটি থাকতে হবে। মাসে 3টা দেয়, মাসে 2টা দেয়, অন্তিক হচ্ছে মাসে 2টা দেয়। সো ওভারঅল একটা রেগুলারিটির মধ্যে থাকতে হবে। আর ওর কেসে আমি মাসুমের কথা বলি, মাসুম মানে জোকার প্রোডাকশন, ওর সাথে আমার খুব ভালো, আমি এখানে যাদেরকে দেখাইছি আমি সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, কারোর সাথে আমার কোনো খারাপ সম্পর্ক নাই, এবং যদি থাকতো আমি দেখাইতাম না। সো এই কারণে আমি ক্রিটিসাইজ করছি, এই কারণে আমি মানে অনেক বাজে কিছু বলতেছি। যেমন মাসুমের কোনো মানে পাত্তাই নাই এখন আর জোকার প্রোডাকশনে, কিন্তু একটা সময় কতটা ট্রেন্ডিং এ ছিল আপনারা চিন্তা করেন। সো এইটা হচ্ছে যে আপনার ওই যে ও কিছু ঝামেলায় পড়ছিল, ঝামেলা পড়ার হিল করতে পারে নাই, মানে প্রসেসের ভিতর দিয়ে হিল করতে পারে না। আপনার কিন্তু বানাইতে থাকতে হবে কন্টেন্ট, ওর মধ্যে দিয়ে আপনি হিল করবেন। আপনি ছেড়ে দিয়ে হিল করবেন, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে একটু বাজে স্ট্র্যাটেজি। তো ওর মধ্যে আপনার কন্টেন্ট খারাপ হবে, কোনো সমস্যা নাই, খারাপ কন্টেন্ট বানান, তারপর আবার ভালো হবে, এটা কোনো সমস্যা না। কিন্তু ওই ইয়েটা মানে কন্টিনিউটিটা না থাকলে কিন্তু সমস্যা, এটা একটু খেয়াল রাখবেন। আমি তো বলি যে সবসময় কমেন্টে রিপ্লাই দিত, যেটা এফকে করে না, এফকে হচ্ছে যে কারোরই কমেন্টে রিপ্লাই দেয় না। সো রিপ্লাই আমার যখন শুরু ছিল আমার ইউটিউব জার্নি, তখন আমি প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দিতাম। 500 পর্যন্ত আমি কমেন্টে রিপ্লাই দিতে পারি, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই, এবং না মানে কপি পেস্ট না, টাইপ করে রিপ্লাই। সো আমি বলবো যে ফেসবুক হোক, ইউটিউব হোক, আপনার অডিয়েন্সের সাথে এনগেজ করার খুব বড় একটা উপায়। আর যদি প্রত্যেকটা রিপ্লাই দিতে না পারেন, অ্যাটলিস্ট কমেন্টটা পড়েন, পড়ে একটা রিয়াকশন দিতে পারেন, চাইলে অথবা নাও দিতে পারেন, কিন্তু আপনার প্রত্যেকটা কমেন্ট পড়া খুবই 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 ইম্পর্টেন্ট। কারণ নাইলে আপনি অডিয়েন্সকে গেজই করতে পারবেন না। এক অডিয়েন্স ওই দিক দিয়ে গালি দিয়ে ভরায় রাখছে, ওইখানে 1 রিয়াকশন হয়ে গেছে, আপনার খবরই নাই, ওই জায়গায় আপনি দেখেনি এই কমেন্ট। সো ওইখান থেকেই কিন্তু ওই ঝামেলাগুলো শুরু হয়। আর আপনার যে রিলিজিয়াস অ্যাসপেক্টগুলো আছে, যেমন সাপোজ এর ধর্মকে নিয়ে কথা বলবেন কিংবা হোমোসেক্সুয়ালিটি নিয়ে কথা বলবেন, এগুলো নিয়ে কথা বলেন, সমস্যা নাই আমার কোনো, কিন্তু একটু বুঝে কথা বলতে হবে যে আপনার এটা থেকে আবার কোনো বড় কোনো রেঞ্জ তৈরি হয় কিনা, বা আপনার এগেইনস্টে কোনো কিছু হয়ে যেতে পারে কিনা। সো এইগুলো নিয়ে কথা বলতে একটু সাবধান থাকবেন। যেমন ধর্ম নিয়ে আমরা কথা বলতে চাই না, বা পলিটিক্স নিয়ে হচ্ছে একটু বেশি কথা, যদি আমরা কন্টেন্টই পলিটিক্স নিয়ে, কিন্তু কথা বলতে একটু সাবধান, আমিও সাবধান থাকি। সো এগুলো একটু ঝামেলা আছে। আর লাস্ট অফ অল আমি যদি বলি, আপনার ডিসিপ্লিন তো অবশ্যই কিং। এখানে বলতে হবে আপনার অডিয়েন্সকে আপনি আপনার ভাই কিংবা বোনের মতন আপনি ভালোবাসেন, এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। অডিয়েন্সকে জাস্ট আপনি যদি একটা নাম্বার হিসেবে দেখেন, এটা সবচেয়ে বাজে হয়। আপনার পার্সন হিসেবে দেখতে হবে ওই মানুষগুলোকে, এবং প্রত্যেকের সাথে আলাদাভাবে এনগেজ করেন, আলাদাভাবে খবর নেন, এরকমও হইতে পারে। আর এটা আমি বলি যে আপনার কন্টেন্ট কখনো আপনার কাছের মানুষজনদেরকে দেখানোটা আসলে উচিত না। তার কারণ হচ্ছে কি, ওই যে আমি আমার কলিগদের সাথে কখনো কন্টেন্ট নিয়ে আলোচনা করি না, বা আমার আব্বু আসলে কন্টেন্ট ওই দেখা পর্যন্ত, কারণ ওই জন্য ডিসকাস করতে গেলে জিনিসটা হলে ওই লাইফ আলাদা, এই লাইফ আলাদা, আমি ওই এক লাইফের ভিতরে 2 লাইফ বাঁচতেছি আর কি। তো ওই পাশের বাসার আন্টি হোক, দারোয়ান মামা হোক, কারোর সাথে কন্টেন্ট নিয়ে আলোচনা করা দরকার নেই। আপনি যে এইখানে আসছেন, এখানে আমাদের মতো মানুষের সাথে আলোচনা করেন, এটা সমস্যা নেই। কারণ আমরা আসলে বুঝি যে কন্টেন্ট নিয়ে কি ডিসকাশন হইতে পারে, বা আপনার ফিডব্যাক দিব, কিন্তু আপনি এখন এমন একটা ফিডব্যাক পেলেন যার কোনো মানে ভ্যালিডেশনই নাই আপনার কাছে, কেউ একজন ভ্যালিডেশনই দিল না, তার ফিডব্যাক নিয়ে আপনি বুঝে রইলেন। এবং ওই হচ্ছে আমার একজন খুব পরিচিত পাশে দিয়ে একটা স্কুলে ছেলে যাইতেছে, ছেলে হঠাৎ করে বলছে এক্স ইজ এ টিকটকার হিজড়া এখানে আসছে, এবং পাশে দাঁড়ানো শুনছে এটা।
তো এখন ওই পিচ্চির তো ভ্যালিডেশন নাই, মানে তার পিচ্ছে আর কি সে ডিজিটাল টিকটকার হয়ে গেছে এমন তো না। সো ভ্যালিডেট আপনি কাদেরটা করতেছেন করা, এটা খুবই ইম্পর্টেন্ট। আর অবশ্যই আমি বলবো যে আপনি যত বড়ই হয়ে যান আপনার অবশ্যই হাম্বল থাকা উচিত এবং ডাউন টু আর্থ পার্সনদেরকে মানুষজন অনেক, আমি বলতেছিলাম মানুষজন অনেক পছন্দ করে দেখে থাকবেন, বাট আমি যতদূর দেখছি যে যারা সাস্টেইন করছে তারা সবাই খুবই ডাউন টু আর্থ পার্সন। আমি এতক্ষণ ধরে রাস্তায় ছোট ভাইয়ের কথা বলছি, আয়মান ভাইয়ের কথা বলি, আমি যাদের সাথে নিশ্চিত যারা খুব বড় লেভেলে গেছে সবাই ডাউন টু আর্থ, মানে হচ্ছে যে কারোর মধ্যে একটু মানে ভিতরেও কিছু নাই।